নাম মনে রাখি, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা জাস্ট দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা। এখানে আরো কিছু প্রবলেম হয় আমাদের, আমরা যখন অ্যান্সার করি স্যাররা যখন কোনটি কম্পোজিট কণিকা দিয়ে দেয় তখন স্যাররা কিছু চালাকি করে। চালাকি কিরকম করে, ডিউটেরনের জায়গায় সুন্দর করে ডিউটেরিয়াম লিখে দেয়। তো ডিউটেরিয়ামটা কি আসলে? ডিউটেরিয়ামটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সহজ কোশ্চেনই হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, কঠিন কোশ্চেন হয় দুইটা বা তিনটা বা চারটা, এগুলা নিয়ে এত গবেষণা করার কিছু নাই। কিন্তু সহজ কোশ্চেন গুলা আমাদেরকে একটু ভেবেচিন্তে, মানে সাবধানে, ভেবেচিন্তে বলতে সাবধানে অ্যান্সার করতে হবে, যাতে করে পরে আফসোস না করতে হয় যে ও শিট, এটা তো আমি পারতাম, কি করলাম। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো আলফা কণা তো আমরা জানি এই হিলিয়াম 2+, যেটা এটাই হচ্ছে আলফা কণা। আচ্ছা, তো আমরা দেখো এখানে আরেকটা ছক দেওয়া আছে, যেটা হচ্ছে তোমাদের ডাইজেস্টে সুন্দর করে দেওয়া আছে। এই ছকটা একটু পড়তে হবে। এখান থেকে যে কোশ্চেনটা আসে, নিউট্রিনো কে আবিষ্কার করেন? এটা তোমাদের সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইতে দেওয়া আছে, যদিও হাজারিনাগ স্যারের বইতে এটা দেওয়া নেই, ঠিক আছে? তো নিউট্রিনো কে আবিষ্কার করেন, এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন এবং প্রায় সময়ই আসে। সেটা হচ্ছে বিজ্ঞানী ফার্মি, তিনি হচ্ছে নিউট্রিনো করেন। এছাড়াও আরো দুইটা জিনিস আছে, যেমন পাই ম্যাসন এবং মিউ ম্যাসন, এর ক্ষেত্রে এই দুইটার ভরের অনুপাতটা খুবই আসে 275, বিশেষ করে প্রথমটা 275 খুবই আসে, এবং এই দুইজন বিজ্ঞানীর নাম থেকেও কোশ্চেন হয়, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই ছকটা একটু ভালো করে পড়তে হবে। তারপরে আসতেছে হচ্ছে আইসোটপ। দেখো এখানে হাইড্রোজেনের 3টা আইসোটপ দেওয়া আছে, এইগুলার নামগুলো একটু পড়তে হবে। প্রোটিয়াম, ওই যে আমরা ওখানে পড়ছিলাম ডিউটেরন। ডিউটেরন কিন্তু কি, ডিউটেরন হচ্ছে একটা কম্পোজিট কণিকা, কিন্তু ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটপ। তারপরে আছে টিট্রিয়াম, এরকম আর কি। তো কার্বনেরও দেখো 3টা আইসোটপ দেওয়া আছে, অক্সিজেনেরও 3টা দেওয়া আছে, ক্লোরিনের 2টা দেওয়া আছে। এখান থেকে মজার যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের প্রাকৃতিক আইসোটপ কয়টা? তো এই টাইপের যখন কোশ্চেন গুলো হয় আমরা তখন একটু ঘাবড়ে যাই, ও শিট, আমরা তো কি পড়লাম আর কি আসলো। তো ব্যাপার যেটা হচ্ছে, এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই আসলে কি, প্রাকৃতিক আইসোটপ। প্রাকৃতিক আইসোটপ যে কথা, এখানে যে কয়টা আইসোটপ দেওয়া আছে একই জিনিস, এই জিনিসগুলো নিয়ে প্যাচ লাগানো দরকার নাই, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে চলে যাই। পরমাণুকে আরো 3 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটোপ। হ্যাঁ হ্যাঁ। তো এখন আসি যে আসলে ঘটনা কি। দেখো এখানে লাস্টে কি আছে, ন, তার মানে এখানে নিউটন সংখ্যা সমান। এখানে কি আছে, বার, তার মানে এখানে ভর সংখ্যা সমান। এখানে কি আছে লাস্টে, প, তার মানে কি প্রোটন সংখ্যা সমান। তো গতবার একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা লাস্টে প আছে, তাহলে কোন সংখ্যা সমান হবে? তো সে তাড়াহুড়া করে খুবই এক্সাইটেড হয়ে বললো যে প্রোটিন সংখ্যা সমান। তো একটু খেয়াল করতে হবে আমাদের অ্যান্সার করার সময় যে ওখানে প্রোটন লেখা আছে না প্রোটিন লেখা আছে, কারণ হাইড্রোজেনকে এইভাবেও লেখা যাইতে পারে H+, এটাও কিন্তু প্রোটনের সংকেত, তাই না? তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে যে আসলে আমরা কোন সংখ্যা সমান লিখতেছি। তো এটা একটু কেয়ারফুল হইতে হবে আর কি, এটাই হচ্ছে বড় কথা। দেখো আইসোটনের মধ্যে বলা হচ্ছে, আইসোটনটা আসলে বেসিক্যালি নিউটন সংখ্যা সমান। নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি? পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বিয়োগ করি বা প্রোটন সংখ্যা বিয়োগ করি, যেটা পাবো সেটাই হচ্ছে আইসোটন। দেখো এখানে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন 3টার হচ্ছে পরস্পরের আইসোটনে বলছে কিভাবে ভর সংখ্যা থেকে বিয়োগ করছে প্রত্যেকটা। দেখো তো প্রত্যেকটা ভর সংখ্যা থেকে বিয়োগ করে যেটা পাইছে, দেখো মোট সংখ্যাগুলো হচ্ছে 8। এই কারণে বলা হচ্ছে যে এটা হচ্ছে পরস্পরের আইসোটন। এরপরে আসতেছে হচ্ছে আইসোবার। আইসোবারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ভর সংখ্যা সমান হবে। যেমন দেখো কপার এবং জিঙ্ক দুইটা আলাদা আলাদা পরমাণু। তো এই পরমাণু, কপারের পারমাণবিক সংখ্যা 29, জিঙ্কের 30, কিন্তু দুইটার ভর সংখ্যা একই 65। তো সেক্ষেত্রে কপার এবং জিঙ্ক পরস্পরের কি হচ্ছে, আইসোবার, তাই না? এবার আসতেছে হচ্ছে আইসোটপ, লাস্টে কি আছে, প, তার মানে কি প্রোটন সংখ্যা সমান। আচ্ছা, তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষায় এইখান থেকে যে কোশ্চেনটা বারেবার হয়েছে সেটা হচ্ছে আইসোটপ। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু খেয়াল করি। দেখো এখানে লাস্টে আমি হচ্ছে লিখে দিছি যে পৃথিবীতে একটি মৌল, যেমন সোডিয়াম এবং গোল্ড, এই দুইটা বাদে সকল পরমাণুরই একাধিক আইসোটোপ আছে। তো মানে এই দুইটার একাধিক আইসোটোপ নাই। তো কোশ্চেনটা অনেক সময় এভাবে হয় যে নিচের কোনটির একটি আইসোটোপ আছে বা নিচের কোনটির একাধিক আইসোটোপ নেই, তখন অ্যান্সার কি হবে, সোডিয়াম এবং গোল্ড। এবং এই দুইটা কোশ্চেন খুবই রিসেন্টলি মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে এবং পরপর 2বার আসছে। তো এই কোশ্চেন দুইটা আসলে একটু খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে বারে বার আমাদের এটা ভুল হওয়া উচিত না। আচ্ছা, আমরা
এরপরে চলে যাই স্থায়ী কণিকা। তো স্থায়ী কণিকা কে আবিষ্কার করছেন না করছেন সেগুলো আমরা জানি, তারপরেও আমরা কিছু পড়ার চেষ্টা করি। দেখো আমরা জানি ইলেকট্রন কে আবিষ্কার করছিলেন, সেই টাঙ্গাইলের বিখ্যাত বিজ্ঞানী যে চমচম, যিনি ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেন। তো নামকরণ কে করছে, দেখো এখানে কয়টা যে আছে, আবিষ্কারক যে, তার আগে দুইটা যে আছে, তো নামকরণ যে করবে তার আগে হচ্ছে একটা যে স্টোনি। আচ্ছা, তো এরপরে আসতেছে প্রোটন। প্রোটন আবিষ্কার করছে হচ্ছে ওই যে পরমাণু মডেলটা যিনি দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড আবিষ্কার করছেন প্রোটন, কিন্তু নামকরণ করছে কে, সেই ইলেকট্রন যে আবিষ্কার করছে তিনি এটার নামকরণ করছেন স্যার যে থমসন। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে নিউট্রন। তো এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল যে নিউট্রন কে আবিষ্কার করেন, তো অ্যান্সারটা হচ্ছে চ্যাড উইক। দেখো এখানে উইক শব্দের অর্থ কি, দুর্বল। তো তিনি যেটা আবিষ্কার করছেন এটা কি সবল হবে, এটা সম্ভব না। তাই তিনি যেটা আবিষ্কার করছেন এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, এটার কোনো আধান নাই। এটাই হচ্ছে বিষয়। বাট আধান নাই বলে এই না যে এটার ভর নাই, ভর অবশ্যই আছে, কিন্তু আধান নাই। আচ্ছা, তো এখানে বুথ এবং বেকার যেটা দেওয়া আছে, এটা আসলে হচ্ছে তোমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে দেওয়া আছে, এই কারণে এটা এখানে অ্যাড করা হয়েছে। আর এটার নামকরণ যে যিনি আবিষ্কার করছেন তিনিই করছেন, অর্থাৎ বিজ্ঞানী চ্যাডউইকই করছেন। ঠিক আছে, দেন এখান থেকে আমাদের এই যে আধানের পরিমাণগুলো একটু জানতে হবে, এটা এক নাম্বার। এরপরে আসতেছে হচ্ছে প্রোটন। প্রোটনের ক্ষেত্রে দেখো এখানে প্রোটনের ক্ষেত্রে আধানের পরিমাণগুলো কি হবে, যদি এখানে দেওয়া আছে হচ্ছে ঋণাত্মক, এগুলো আসলে হবে বেসিক্যালি ধনাত্মক। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো। আর এখানে তিনটা মানই আমাদের জানতে হবে, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা তো সবাই আমরা জানি। বাকি যে দুইটা মান অর্থাৎ 1.6 ইন্টু 10⁻20 ইএমইউ এবং -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, এই দুইটা মান আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আর ভরের ক্ষেত্রে এইটা জানলেই যথেষ্ট, আমরা এটা অনেক আগে থেকে মুখস্থ করে আসছি, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তো এখানে আরেকটু খেয়াল করতে হবে, দেখো এখানে অনেক সময় এই মানটা কেজিতে দেয়, তখন কি হবে 10⁻31 কেজি। তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এরপরে আসতেছে যে ইলেকট্রনের ভর নির্ণয়। তো ভর নির্ণয় কে করছিলেন, সেই টাঙ্গাইলের বিখ্যাত বিজ্ঞানী যে চমচম। কোন পরীক্ষার মাধ্যমে, ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে তিনি ইলেকট্রনের ভর নির্ণয় করেন। তো বইয়ের মধ্যে একটা চার্জ এবং ভরের অনুপাত দেওয়া আছে, যেটা আমরা অনেক সময় ভর হিসেবে দাগাই ফেলি, বাট ভর তো আমরা আগেই পারতাম, 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। তো এই বিষয়টা একটু খেয়াল করবা, বইতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে চার্জ এবং ভরের অনুপাত, এটা যেন ভুল না হয় যেমন। আচ্ছা, তারপরে আমরা চলে আসি খ নাম্বার পয়েন্টে, ইলেকট্রনের চার্জ নির্ণয়। তো এই ক্ষেত্রে যেটা আমাদের জানতে হয় সেটি হচ্ছে যে কোন পরীক্ষার মাধ্যমে এবং কোন বিজ্ঞানী। তো দেখো এখানে বলা হচ্ছে রবার্ট মিলিকান কোন পরীক্ষার মাধ্যমে, তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে তিনি ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। ঠিক আছে, আচ্ছা, চার্জের মানটা ওই যে আমরা আগেই পড়ছিলাম, তো এখানে আবার নতুন করে বললাম না। আচ্ছা, তারপরে বলা হচ্ছে পরমাণুর ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। বিভিন্ন বিজ্ঞানীগণ এ যাবৎকাল পারমাণবিক ভর নির্ণয়ের জন্য তিনটা স্কেল আবিষ্কার করছেন। এক নম্বরে আছে হচ্ছে হাইড্রোজেন, দুই নম্বরে অক্সিজেন, তিন নম্বরে কার্বন। এগুলা মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের জেনে রাখতে হবে। আর তারপরে বইয়ের মধ্যে আরো কিছু কথা বলা আছে, যেমন 1 ডাল্টন সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তো আবার দেখো বইয়ের মধ্যে আরো কিছু তথ্য দেওয়া আছে, যেমন বইয়ের মধ্যে দেওয়া আছে 1 AMU সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, এরকম একটা মান দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বইতে লিখতে পারি যে 1 ডাল্টন সমান হচ্ছে 1 AMU, তাই না? তো এটা তোমরা একটু বইতে কষ্ট করে লিখে রাখবা, 1 ডাল্টন সমান 1 AMU, দুটা মান আসলে বেসিক্যালি একই। আচ্ছা, তারপরে 2.2.8-এ আমরা একটু চলে আসি। দেখো এখানে বলছে পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন নিউটন সংখ্যার সম্পর্ক। তো আমরা কি জানি যে একই আইসোটপের ক্ষেত্রে ভৌত এবং রাসায়নিক ধর্ম একই, সুতরাং আমরা বলতে পারি ভৌত এবং রাসায়নিক ধর্মের ক্ষেত্রে নিউটন সংখ্যার কোনো প্রভাব নেই। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি হচ্ছে, আচ্ছা তোমাদেরকে আমি একটা পোল দিই। তোমরা এই পোলটার অ্যান্সার করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে কোন স্কেলটি ব্যবহার করা হয় না?